নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সেই সমস্ত মানুষজনদের বলুন যারা এই ধরনের সিরিয়াস আলোচনা শুনতে চান। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, বাংলার মানুষকে মোদিজির চিঠি, বাংলা বাজারের জবাব। পরিবর্তন যাত্রা মানে সেই নতুন বোতলে পুরনো মদ নিয়ে হাজির বিজেপি, আর কদিন পর থেকে শুরু হবে তাদের রথযাত্রা। রথ না চালালে তাদের বিষ ছড়াতে অসুবিধে হয়। 2026-এ দাঁড়িয়ে চীন ইলেকট্রিক ভেহিকলে 1 নম্বরে চলে গেছে। আমাদের এখানে পার্টস অ্যাসেম্বলিং চলছে। সেই বাজারে বিজেপি ট্রাকের ওপরে রাংতা লাগিয়ে রথ তৈরি করে মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশকে। আর সেই পূর্ণ বিষ ছড়ানো কর্মসূচির আগে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার মানুষজনকে একটা খোলা চিঠি দিয়েছেন। যথারীতি এক ঝুড়ি মিথ্যে আর বিষ মাখানো এক চিঠি। পড়েই মনে হলো সে চিঠি আপনাদের কাছে পৌঁছনোর আগেই তার একটা জবাব দেওয়াটা বড্ড জরুরি। রথ যাবে চিঠি ছড়াতে ছড়াতে, যাদের হাতে চিঠি পৌঁছবে তাদের মুখে যেন জবাবটাও তৈরি থাকে। এমনিতে সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে উনি গঙ্গায় ভাসমান মানে জোয়ারে আসেন, ভাটায় চলে যান, সময়ে সুযোগে বেশ বদল করেন, আর কথাবার্তা বদলে যায়। এমনিতে এমনকি এই বঙ্গেও বহুবার এসে সেই হাঁক পড়েছেন জয় শ্রীরাম, এক পিলে চমকানো চিৎকার, এক যুদ্ধ শুরুর স্লোগান। কিন্তু ওনাকে এতবার হারার কারণ হিসেবে কেউ হয়তো বলেছে এই বাংলাতে মা কালী অনেক বেশি পপুলার, আর মাতৃশক্তির আরাধনায় শত্রু নিধনের পথ। তো সেই কারণে উনি চিঠি শুরু করেছেন জয় শ্রীরাম দিয়ে আর নয়, উনি শুরু করেছেন জয় মা কালী বলে। মানে হে ভক্তগণ, এবার থেকে জয় মা কালী বলা প্র্যাকটিস করুন, জয় শ্রীরাম ছাড়ুন। শুভেন্দুবাবুও করছেন, পিতার আদেশ বলে কথা। কিন্তু সমস্যা হলো, ধরুন মমতা যাচ্ছেন কনভয় নিয়ে বা পদযাত্রা করছেন, আগে এক পিলে চমকানো চিৎকার করতেন জয় শ্রীরাম। শুরুর দিকে তা শুনে মমতাও কখনো কখনো তার প্রতিক্রিয়াও দিয়েছেন। কিন্তু এবারে কি বলবেন, জয় মা কালী? রিয়েলি মমতার এই চিৎকার হবে জয় মা কালী? আহা, সে দৃশ্য ক্যামেরায় ধরে পাঠালে প্রথম জনকে আমি 1000 টাকা পুরস্কার দেব। তো জয় মা কালী দিয়েই শুরু করে তিনি চলে গেছেন আদত কথায়। লিখেছেন, আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি। 2014-তে ক্ষমতায় এসছেন, আজকে উনি সংকল্প গ্রহণ করেছি পশ্চিমবঙ্গকে বিকশিত সমৃদ্ধ করে তোলার সংকল্প। তাই নাকি? মানে 14 বছর পরে আপনি এতদিনে বাংলাকে সোনার বাংলা তৈরি করার সংকল্প নিলেন। গত আর্থিক বছরে নীতি আয়োগের হিসেবে সব থেকে কম বরাদ্দ এই বাংলার জন্য। বাজেটে পশ্চিমবঙ্গের নামটাই নেই। 2022 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা টাকা এখানে আসেনি, 2020 থেকে। প্রান্তিক গরিব মানুষের মনরেগার টাকা কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে দিল্লির কাছে। একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর পরিকল্পনা করেই অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছে করে পাট শিল্পের আধুনিকীকরণ আটকে রাখা হয়েছে। আপনি 2026-এর নির্বাচনের আগে ভড়ংবাজি করতে এসেছেন। এতদিনে আপনার সংকল্প নেবার ইচ্ছে হলো কেন? এর আগেও তো এসেছেন, সোনার বাংলার কথা বলেছেন, তখন সংকল্প নেননি। বিহারকে স্পেশাল প্যাকেজ দেবেন, অন্ধ্রপ্রদেশকে হাত উপর করে প্যাকেজ দিচ্ছেন, কারণ বিহার আর অন্ধ্রের রাজনৈতিক সমর্থন না থাকলে বিদেশের ফুর্তি ফার্তাও বন্ধ হয়ে যাবে।
আর বাংলার বেলায় লবডঙ্কা দিয়ে এতদিন পরে কুম্ভকর্ণের ঘুম ভাঙল ঠিক নির্বাচনের আগে। সংকল্প নিলেন। উনি মুখে যেমন অনর্গল মিথ্যে বলেন, চিঠিতেও ঠিক তাই লিখেছেন। রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরিতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। চালা, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, কেন্দ্র সরকার ব্যাংকের অ্যাকাউন্ট করবে, ইউনিয়ন গভর্নমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, রাজ্য সরকার কোন পদ্ধতি থেকে আটকাতে পারে? কিভাবে আটকাবে? যা খুশি একটা বললেই হলো। এই জনধন যোজনার অ্যাকাউন্টের প্রায় 20% কেন নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে? প্রায় 13% কেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে তাদের পক্ষে 1 টাকাও ব্যাংকে রাখা সম্ভব হয়নি। প্রায় 47% অ্যাকাউন্টে 3000 টাকার বেশি জমাই নেই। কোন বিশাল কাজ করেছেন আপনি? জনধন অ্যাকাউন্ট। আমাদের মোদিজির মিথ্যে হলো সত্যি আর মিথ্যের মিশেল। বলেছেন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ সম্ভব করেছি আমরা। আমরা মানে কারা হে? এটা বলুন যে সেই প্রকল্পের 40% টাকা জুগিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, আপনারা 60 টাকা দিয়েছেন, রাজ্য সরকার 40 টাকা দিয়েছে। বাংলার সরকার আর বুক চাপড়াচ্ছেন উনি একলা। পার্টনারশিপের ব্যবসাকে নিজের বলে চালায় 420 লোকজন, এটা সবাই জানে। তারপর লিখেছেন রাজ্যের শাসক দল যখন দরিদ্র মানুষের অন্নসংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 2.82 লক্ষ কোটি টাকা ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। উনি বাস তো ওই ভিক্ষের 2.82 কোটি টাকাও ফেরত নিয়ে যান। আসল হিসেবটা শুনুন ভালো করে। উত্তরপ্রদেশে কত পেয়েছে? উত্তরপ্রদেশ 125.41 কোটি টাকা। 125.41 কোটি টাকা। আমাদের টাকাটা মাথায় রাখবেন প্রত্যেকটা বলার পরে। 2.8 কোটি টাকা। গুজরাট 126 কোটি টাকা, আমাদের 2.8 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ 93, আমরা 2.8 কোটি টাকা। মহারাষ্ট্র 50 কোটি টাকা, তামিলনাড়ু 45 কোটি টাকা, বিহার 44 কোটি টাকা, আর বাংলা 2.82 কোটি টাকা। সেটা আবার চিঠি লিখে জানাচ্ছেন, লজ্জা করে না? এখানে ব্যবসা করলে এমএসএমই লোন পাওয়াই যাবে না। হ্যাঁ, অলিখিতভাবে এটাই ঘোষণা। আর তার ফল বিহার পায় 44 কোটি আর বাংলার জোটে 2.8 কোটি। সেটাও আবার তিনি সোনার বাংলা গড়ার সংকল্প নিয়েছেন বলে। এরপরে ঢপবাজিটা হচ্ছে অটল পেনশন যোজনায় 56 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্যেও স্বনির্ভর করতে পেরে আমি কৃতার্থ। বার্ধক্যে একটা লোক স্বনির্ভর হয়ে যাচ্ছে। আজকের দিনে বার্ধক্যে একটা লোক স্বনির্ভর হতে গেলে কত টাকা লাগে? যিনি 1.5 লক্ষ টাকার চশমা আর 1 লক্ষ টাকার পেন ব্যবহার করেন, তিনি এরকম নির্বোধ তামাশা করতে পারেন। অটল পেনশন যোজনা প্রিমিয়ামের টাকাতে হয়, মানে আপনাকে একটা সময় ধরে প্রিমিয়াম দিতে হবে, তারপরে আপনি পেনশন পাবেন। এমনি এমনি নয়। 60 বছর পার করলে আপনি পেনশন পাবেন। ধরা যাক আপনার বয়স 18 বছর, তাহলে আপনাকে মাসে 42 টাকা করে দিতে হবে। 42 টাকা করে দিতে হবে। আপনি 60 বছরে পা দিলে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন, মানে 42 দিলে 1000 টাকা পাবেন। মানে 2025-এ প্রতি মাসে একজন 18 বছরের কিশোর যদি 42 টাকা করে জমা করতে থাকে, তাহলে 2085-তে সে মাসে 1000 টাকা করে পাবে। ঠাট্টা ফাজলামো হচ্ছে। থিয়েটারের ডায়লগ শুনেছিলাম, ওরে পদাই হারামিটা মূল্যবৃদ্ধির মানে জানে না। কর্ণাটক মনে পড়ছে না, ব্রাত্য বসু হলেও হতে পারে। হ্যাঁ, সেটাই বলতে ইচ্ছে করছে, সেটাই বলছি না, কারণ আফটার অল উনি হলেন দেশের প্রধানমন্ত্রী। তো সেখানেও উত্তরপ্রদেশের সংখ্যা 1.35 কোটি, বিহারের সংখ্যা 80 লক্ষের বেশি, বাংলাতে উনি জানাচ্ছেন 56 লক্ষ। এরপরে ওনার সেই প্রাচীন ঢপ উজ্জ্বলা যোজনা মাধ্যমে 1 কোটির বেশি পরিবারে রান্নার গ্যাস সংযোগ দিয়ে মা বোনেদের ধোঁয়ার জ্বালা থেকে মুক্তি দিতে পেরে আমি ধন্য। উনি ধন্য, আমি ধন্য মানে কি? দেশের প্রজেক্ট। হিসেব বলছে 70% সেই গরিব মানুষ বছরে একটার বেশি দুখানা সিলিন্ডার কিনে উঠতে পারে না। মানে বড় জোর হলে 2 মাস তার চোখে ধোঁয়া লাগছে না, বাকি 10 মাস ধোঁয়াই লাগছে। এরপর তিনি আহারে দুঃখ পেয়ে লিখেছেন, যে অন্নদাতারা সারা দেশের ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠছে।
রে বাস, ইনি হলেন গিয়ে সেই উনিজি যিনি 2014-তে গদিতে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকের আয় দ্বিগুণ করে দেবেন। সেটার কি হলো? সে নিয়ে আর এখন কোনো কথাই বলছেন না। তো অন্নদাতাদের দ্বিগুণ করার কথাটা কি হলো? একটা চুক্তি করেছেন আমেরিকার সঙ্গে, কদিন পরে অন্নদাতারা আরো খেতে পাবে না, কোনো কথা নেই সে নিয়ে। নতুন ঢপবাজি। এমতাবস্থায় কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে 52 লক্ষের বেশি কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কার বাবার টাকা কে খরচা করছে, কে সৌভাগ্যবান মনে করছে? জবাবে বলি শুনুন, রাজ্যে কৃষক 72 লক্ষের বেশি, কাগজপত্রের জটিলতার জন্য 45.8 লক্ষ, 52 লক্ষ নয়, এই টাকা পাচ্ছে। কিন্তু এই কৃষক কেবল নয়, তার সঙ্গে ক্ষেত মজুর মিলিয়ে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধে পান 1 কোটির কিছু বেশি কৃষক আর কৃষি মজুর। এরপরে তিনি আমাদের দুঃখে আবার কেঁদেছেন, আহারে আহারে। বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গের এই রুগ্ন জরাজীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। তো আসুন একটু দেখা যাক সত্যিটা কি, ওনার হৃদয়ের ব্যথাটা কোন ফুসকুড়ি থেকে হচ্ছে। দেশের 80% জুট কোথা থেকে যায়? এই বাংলা থেকে যায়। এই ধুঁকতে থাকা জুট শিল্পের জন্য এই 26-27 বাজেটে কত টাকা বরাদ্দ আছে? 135 কোটি টাকা। ওরে বাস, কত টাকা, তাই না? এবারে আসুন, অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানী হচ্ছে, তো মোদিজির বাজেট বরাদ্দ কত? কেবলমাত্র অমরাবতী ক্যাপিটাল সিটি প্রজেক্টের বরাদ্দ 6,000 কোটি টাকা। পাশেই শেষ প্রকল্প পোলাভারম, তার জন্য বরাদ্দ 320 কোটি টাকা। হ্যাঁ, এটাই মোদিজির রাজনীতি। আমাদের জুট শিল্পের জন্য 135 কোটি টাকা, সেটা বিরাট টাকা। নির্বাচনের আগে চিনি বিলিয়ে রাজভোগ খাবার ইচ্ছে। তারপরে আবার স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করেছেন। লিখেছেন, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগ পুরুষেরা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন। তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত, যা আমার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ডাক একদা গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল। আজ সেই পুণ্যভূমি অবৈধ অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সমগ্র ভারত চিন্তিত। এদিকে সারা দেশ জুড়ে বাংলা বললে বাঙালিদের খেদানো হচ্ছে, পেটানো হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দেশ জুড়ে মাছ মাংস তুলে দেবার চেষ্টা চলছে। দেশের মানে রাষ্ট্র আয়োজিত অনুষ্ঠানে নিরামিষ খাওয়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে ভারতের মানুষ নিরামিষ খান। জানাই নেই বিবেকানন্দ ওনাকে পেলে এই ইস্যুতেই ঠাস করে থাপ্পড় মারতেন। নেতাজি রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছেন, ওদিকে নেতাজি রবীন্দ্রনাথের অনুমোদন নেই বন্দে মাতরমের দুস্তবকের পরে বাকিটাকে বাদ দেবার এক সচেতন সিদ্ধান্তকে নির্বোধের মতন চ্যালেঞ্জ করেছেন এই মোদিজি। ফতোয়া দিয়েছেন পুরো গান গাইতে হবে। উনি রামমোহনের কথা বলছেন। হ্যাঁ, রামমোহন বিদ্যাসাগর লড়েছেন সেই সনাতনী হিন্দুদের কুসংস্কারের বিরুদ্ধে, কুপ্রথার বিরুদ্ধে, যা বিজেপি সারা দেশে চালু করতে চায়। আবার আমাদের ঠাকুরের কবিতা উড়েছেন, লিখেছেন, যেখানে কবিগুরুর ভাষায় চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, সেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি, মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত। আজ 5 বছর 5 মাস ধরে ওমর খালিদ, একজন জেএনইউর গবেষক, পিএইচডি করা ছাত্র, জেলে পড়ে আছেন। জানি না আমরা কি কারণে, বিচার শুরু হচ্ছে না। লাদাখের সোনাম ওয়াংচু, যিনি সৈনিকদের সাব জিরো টেম্পারেচারে কিভাবে বাংকারের মধ্যে গরম রাখা যায় তার বন্দোবস্ত করেছেন, ছাত্রদের পড়ান, একজন সমাজকর্মী, 5 মাস হয়ে গেল জেলে। কেন জেলে কেউ জানে না। হ্যাঁ, মোদিজি গিয়ে দেখে আসুন, ওটাকে বলে চিত্তজেতা ভয় শূন্য উচ্চজেতা শির। জেলে পুরে রেখেছেন, এখনো তারা মাথা সোজা করে দাঁড়িয়ে রয়েছে। জেলে পড়ার পরেই মুচলেকা দেয়নি, ক্ষমা চায়নি, পায়ে ধরেনি। চীনের ট্যাঙ্ক ঢুকছে, যো উচিত সমঝা ওই কারো বলে কম্বলের তলায় সেধানোকে আমরা কাপুরুষতা বলি। এপস্টেইন ফাইলে নাম ওঠাকে আমরা নির্লজ্জতা বলি। দেশ জুড়ে দুর্নীতির মাথায় বসে থাকা মোদিজি বাংলায় এসে দুর্নীতির কথা বলবেন আর আমরা বসে বসে শুনবো? দেশ বেচে দিচ্ছেন দুজন গুজরাটির হাতে, তার মুখে আমরা ন্যায় নীতির কথা শুনবো?
যে দল ধর্ষকদের মালা পরায়, অভ্যর্থনা জানায়, ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করে, যে প্রধানমন্ত্রী ধর্ষক আসারাম বাপুকে স্বামীজি বলে প্যারোলে ছেড়ে দেয়, তার মুখে শুনবো নারী সুরক্ষার কথা? এক বিকৃত যৌন অপরাধী পিডোফেলিকের সঙ্গে হরদীপ সিং পুরী, যার মন্ত্রিসভায় বসে রয়েছেন, যাকে তিনি জন্মদিনের শুভেচ্ছা পাঠান, তিনি বলবেন নারী সুরক্ষার কথা? এবং তারপরে তিনি নেমেছেন সিএএ আর ঘুষপেটিয়া নিয়ে লিখেছেন। ধর্মীয় হিংসার শিকার আমাদের শরণার্থী ভাই বোনেরা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং অবৈধ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার পশ্চিমবঙ্গে। আমার মানে কার ভাই? আপনার পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বাঙালির। এবারে সত্যিটা শুনুন, এই বাংলা থেকে 23,000-এর বেশি নাগরিকত্বের আবেদন জমা পড়েছে। এখনো পর্যন্ত পেয়েছেন শখানেকের কম। 2020 জানুয়ারি আইন কার্যকর হবার বিজ্ঞপ্তি দিয়েছিল মোদী সরকার, আর 2026-এ এসে উনি বলছেন সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। এতদিন দুব্য ঘাস ছিঁড়ছিলেন আর ঘুষপেটিয়া ডাহা মিথ্যে কথা বলেই চলেছেন। এই মতামত অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার হিসেব করে দেখিয়েছি মোদিজির ঘুষপেটিয়ার তত্ত্ব আসলে এক বানানো ন্যারেটিভ, নির্ভেজাল মিথ্যে। এবং শেষে এসে উনি বলেছেন ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এমনিতেই ওনার এমএ পাস, তারপরে বিএ পাস করার খবর আমরা জানি, ওনার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ধাপ্পাবাজির কথা আমরা জানি। তো ওনার এই বাংলার ইতিহাস জানার কথা নয়? জেনে নিন, এই বাংলাতে যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, যখন গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা বুকে গুলি নিয়ে ইংরেজ ভারত ছাড়ো বলতে বলতে প্রাণ দিচ্ছেন, ঠিক তখন আপনার এই মহান রত্ন শ্যামাপ্রসাদ ইংরেজদের চিঠি লিখে জানিয়েছিলেন এই ভারত ছাড়ো আন্দোলনকে বিফল করার জন্য যা যা সাহায্য লাগবে সব সাহায্য তিনি আর তার সরকার করবেন। তো তারপর থেকে এই বাংলাতে শ্যামা মা আছেন আর শ্যামা পোকা আছে, এর বাইরে কোনো শ্যামা এই বাংলাতে কলকে পায়নি। আসলে নির্বাচন আসছে আর ওনার যাওয়া আসা শুরু হয়েছে। আসবেন, যাবেন, সোনার বাংলার কথা বলবেন, আলু পোস্ত দিয়ে রুটি খাবেন, জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী বলবেন, বলুন, আসুন, ঘুরুন, কিন্তু মিথ্যে বলবেন না। প্রতিটা মিথ্যের সব জবাব নিয়ে হাজির আছি। এবারে চিঠির জবাব দিলাম, সাহস থাকে তো এই জবাবের জবাব দিন। আর শুনলাম এই চিঠি নাকি বিলি করা হবে পাড়ায় পাড়ায়। চিঠি দিতে এলেই এই কথাগুলো জিজ্ঞেস করুন, এই মিথ্যেগুলোকে সবার সামনে বলুন, জবাব চান, জানিয়ে দিন। বাংলাতে আমরা বাচাল আর মিথ্যেবাদীদের প্রত্যেকটা মিথ্যের জবাব নিয়ে তৈরি হয়ে বসে আছি। প্লিজ ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।